এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? তৎক্ষণাৎ লাজ লজ্জা ভুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো সায়রার দিকে, কারণ তার বউয়ের জোরালোভাবে নিষেধ ছিল মনের ভুলেও কোনো পরনারীর দিকে তাকানো যাবে না, নয়তো বাসায় আসা চিরদিনের জন্য বন্ধ। কিন্তু লাল শাড়ি পরনের মেয়ের চোখে মুখে লাল দেখে কপালে ভাঁজ ফেললো। মেয়েটি এভাবে কাঁদছে কেন? তবে কি এখানে কিছু হয়েছে? সেই ভাবনার মাঝে সায়রা হঠাৎ চিৎকার করে বলে উঠল, প্রমুখ স্যার কোথায়? আপনি কি জানেন? দ্রুত ওনাকে খবর দিন, সিরাজকে কিডন্যাপ করেছে সাফওয়ান। কবির হতবুদ্ধি হয়ে গেল। এমএ কি বলল? তাই সে বলল, কিডন্যাপ করেছে মানে কাকে? সায়রা যেন বিশাল অন্ধকার রুমে এক টুকরো আশার আলো দেখতে পেল। সে নিশ্চিত সিরাতের কথা শুনলে প্রমুখ বসে থাকবে না, তখন দুজনে মিলে উচিত শিক্ষা দিবে। সে কবিরের হাত ঝাঁকিয়ে উত্তেজিত হয়ে বলল, প্রমুখের বউ সিরাত, আপনি জানেন না তাদের বিয়ের কথা? জানি, কিন্তু ভাবি এখানে আসবে কি করে? সে তো ভার্সিটিতে। কি আবোল তাবোল বকছেন? সায়রা কেঁদে সকাল থেকে ঘটে যাওয়া সব ঘটনায় খুলে বলতে কবির উচ্চস্বরে বলল, কি? সিরাতকে কিডন্যাপ করেছে? আই মিন ভাবিকে? কার এত বড় সাহস স্যারের আমানতে হাত দেয়? কিছু করুন না প্লিজ, সিরাতকে বাঁচান। সায়রা হাত জোর করে কবিরকে বলে চেয়ারে বসে কেঁদে উঠল। কবির সময় নষ্ট করলো না, তৎক্ষণাৎ প্রমুখকে কল করলো। প্রমুখ ফোন তুলে বলল, কিরে কবির, আর কতক্ষণ? নাকি পালিয়ে বাড়ি চলে গেছিস? ভাবিকে জোর করে তুলে নিয়ে গেছে স্যার। আপনি জলদি হাবিব ভাইয়ের রেস্টুরেন্টে চলে আসুন। সময় নষ্ট করবেন না, বেশি সময় আমাদের হাতে নেই। প্রমুখ তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হুঙ্কার ছেড়ে বলল, কবির, সিরাতকে নিয়ে মজা করলে খুন করে ফেলবো তোকে। সত্যি বলছি, আপনি এসেই দেখুন। প্রমুখ রক্তলাল করে রায়হানকে ডাকলো। গাড়ি স্টার্ট দিতে বলতেই রায়হান মনে প্রশ্ন রেখে গাড়ি বের করে। প্রমুখ সময় নষ্ট না করে উঠে বসলো। রাগে তার সারা দেহ জ্বলছে। কবির তাকে মিথ্যা বলল, কিন্তু কেনই বা বলবে? কে তুলে নিল সিরাতকে? সকালেই না সেজেগুজে ভার্সিটি গেল? তবে কি সিরাতের মনে অন্য কোনো পরিকল্পনা ছিল? না, এসব ভেবেই মেজাজ গরম হয়ে যায়। তার শরীর থেকেও ঘাম ঝরা শুরু করে। দু হাতে একটানে গায়ের কোট খুলে ফেললো। রায়হানকে বলল, স্পিড বাড়া রায়হান, 2 মিনিটে পৌঁছাতে হবে। রায়হান জি বলে স্পিড বাড়িয়ে দিল। মিনিটের মধ্যেই তারা রেস্টুরেন্টের সামনে আসে। কবির তাদের দেখে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ওই সাপন কুত্তার বাচ্চা এখান থেকে তোর ভাবিকে তুলে নিয়ে গেছে। সায়রা প্রমুখের সামনে এসে ফুপিয়ে উঠে বলল, বিশ্বাস করুন, আমরা জানতাম না ও এখানে আসবে। সিরাতকে আমি কেন যে আনতে গেলাম, ওর অবস্থার জন্য আমিই দায়ী। প্রমুখ রাগে দাঁতে দাঁত চেপে বলল, কখন এসব হয়েছে জানো কিছু? কোন অধিকারে আমাকে না জানিয়ে সিরাতকে এখানে নিয়ে এসেছিস? সায়রা ভয়ে মাথা নাড়িয়ে কান্না নিবারণ করলো। প্রমুখ হঠাৎই গাড়িতে জোরে খুশি মেরে বলল, একদম ছাড়বো না সিরাত, তুমি আমাকে ধোকা দিয়েছো। আমার কথার হেরফের একদম সহ্য করবো না। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। একবার খুঁজে পাই, তারপর আমার এই রূপটাও দেখে নেবে। এরপর কবিরকে গাড়িতে উঠতে বলে সে উঠল। সায়রা আর রোজিও তখন নিশ্চিত হয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নিজেকে বুঝালো, প্রমুখ থাকলে সিরাতের কিচ্ছু হবে না, সে কখনো হতেই দিবে না। প্রমুখ থরথর করে কেঁপে ওঠা হাতে ফোন করলো তার দলের সবাইকে। সিরাতের নিখোঁজ হওয়ার খবর শুনে তারা সবাই বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। মাওনা থানার অফিসার অমত করতে প্রমুখ তাকে হুমকি দেয়, যদি সিরাতকে না পাওয়া যায় তবে সব লণ্ডভণ্ড করে ফেলবে সে। চাকরি আউট করে রাস্তায় বসাবে। এমপির খাওয়া নেই এখানে। তবে এ ভয়ে পুলিশরাও বেরিয়ে পড়ল, কারণ তারা জানে প্রমুখ কখনো কারো কথা শুনে না। গাড়িতে অস্থির হয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো সব জায়গায়। যদি সিরাতের মত থাকে এই নিখোঁজ হওয়ায়, তবে উচিত শিক্ষা দিবে। কবির ভয়ে ভয়ে সায়রা থেকে সব শোনা সকল ঘটনায় বিস্তারিত জানায়। প্রমুখ তখন আগের থেকে যাওয়া রাগ মাথা চারা দিয়ে উঠে। তার মানে সিরাতের দোষ নেই। মুহূর্তেই ফোঁসফোঁস করলো। মাওনা শহর পুরোটাই ঘিরে ধরল প্রমুখের দল, অথচ তার আগে সিরাতকে নিয়ে সাফওয়ান ঢাকা পাড়ি জমিয়েছে। বুদ্ধি ছিল বলেই বাঘের মুখ থেকে খাবার জোর করে কেড়ে এনেছে। লড়াই এবার হবে সমানে সমানে। সিরাত তার ছিল, সে আগে ভালোবেসেছে, অথচ ওই প্রমুখ মাঝখানে এসে এক প্রকার ছিনিয়ে নিয়েছে। এবার কোনো মতে সিরাতকে যেতে দিবে না, তাই সে কোনো প্রকার রিস্ক নিতে চায়নি। কিন্তু মনে কু ডেকে জানান দিয়েছে এত সহজে সিরাতকে প্রমুখ ছাড়বে না। তাই সব দ্রুত সম্ভব গাড়ি নিয়ে গেল চট্টগ্রামের উদ্দেশ্যে। সেখানে বসে আজ রাতে প্ল্যান করবে পরবর্তীতে কি করা যায়। প্রমুখ আশেপাশে সকল রাস্তা দিয়েও যখন পেল না, তখন কণ্ঠে তীব্র ক্রুদ্ধ হয়ে বলল, সাপনের বাচ্চা, খুব বড় ভুল করলি আমার জিনিসে হাত দিয়ে। ট্রাস্ট মি, ওই হাত আমি গুলি করে ঝাঁঝরা করে দেবো কুত্তার বাচ্চা। এখনো তুই পিছিয়ে ছাড়িস নি সিরাতের। একদমে কথা বলে একটু থামলো, ঘন ঘন শ্বাস ফেলে উচ্চস্বরে বলল, সিরাতের কিছু হলে ছাড়বো না তোকে আর তোর 14 গোষ্ঠীকেও। এই খেলায় শুধু তুই নয়, আমি প্রতিজ্ঞা করলাম তোর বংশকেও নির্বংশ করে ছাড়বো। এখন টের পাবি নিজের জিনিস হারলে কেমন লাগবে। খুব দ্রুতই দেখা হবে। পৃথিবীর সর্বশেষ জায়গায় লুকিয়ে রাখলেও সিরাতকে আমি খুঁজে বের করব, সেটা কালকের মধ্যেই। এই প্রমুখ চৌধুরী কসম করলো। সিরাত, চোখ খুলো, আমরা এসে পড়েছি।
রাত এখন আনুমানিক 4টা। মাওনা থেকে চট্টগ্রামের দূরত্ব কম নয়। সেই দুপুরের আগে রওনা দিয়েছিল সিরাতকে নিয়ে। তার মধ্যে ঢাকা শহরে প্রচুর জ্যাম। গাড়ি 2 মিনিট এগিয়ে গেলে 10 মিনিট বসে থাকতে হয়। রাস্তায় যদিও সিরাতকে একবার খাওয়ার জন্য নামতে বলেছিল, কিন্তু সিরাত গাড়ি থেকে ভালোভাবেই নামলো। তারপরই হঠাৎ এক দৌড়ে ভরা রাস্তার মাঝে চলে যায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলল, কি কেউ হেল্প করুন প্লিজ, এই লোকটা জোর করে তুলে নিয়ে যাচ্ছে। কথা বলেই দুর্বল পায়ে বেশি দূর যেতে পারল না। তার আগে সাফওয়ান সিরাতের বাহু শক্ত করে ধরে টেনে গাড়িতে উঠায়। ভাগ্যিস বেশি দূর যেতে পারেনি। দরজায় এক ধাক্কায় শব্দ করে লাগিয়ে গাড়িতে বসে সিরাতের 2 গাল চেপে ধরে রাগান্বিত গলায় বলল, পালাতে চাইছো? কার কাছে যাবে? ওই প্রমুখের কাছে? কয়েকদিন আগেই তো 2 চোখে দেখতে পারতে না, হঠাৎ কি এমন হলো? তার জন্য কষ্টে বুক ফেটে যাচ্ছে। আর আমি, যে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসলো, তাকে শুধু অবহেলাই করে গেলে? ঠিক আছে, আমি দেখতে চাই প্রমুখ শুয়োরের বাচ্চা কিভাবে তোমায় আমার থেকে ছিনিয়ে নিয়ে যায়। সিরাত চোখ খিচে হু হু করে কেঁদে উঠল। সাফওয়ান তারপর থেকে এক বসায় গাড়ি চালিয়ে যাচ্ছে। সিরাতের কর্মকাণ্ডে সে স্তব্ধ। কত সাহস! সুযোগ পেয়ে দৌড়ে পালাতে চায়, অথচ এটা বুঝে না মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত। শত চেষ্টা করলেও পালাতে পারবে না, অথচ মাঝখান থেকে তাদের আজ সারাদিন খাওয়াও হলো না। সিরাত সারা পথ চোখ বন্ধ করে ডুকরে কেঁদেই গেছে। বারবার ইচ্ছে করেছে ওই অসভ্যকে গাড়ি থেকে ফেলে দিতে। প্রচণ্ড খিদে পাওয়ায় শরীর হয়ে গেছে দুর্বল। নিস্তেজ দেহটা কোনোরকম সিটে ভর রেখে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান তার বাবার বাংলো বাড়ির গেটের কাছে গাড়ি থামায়। এই তো ঘন্টা বাদে ফজরের আজান দিবে। সিরাত কেঁদে কেটে ঘুমিয়ে পড়েছে অনেক আগে। সারা রাস্তা সাফওয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। অবশ্য অচেতন হয়ে যাওয়ায় মাথায় বাড়ি খেতে যাচ্ছিল, সেই কারণে সাফওয়ান তার কোমরে হাত রেখে টেনে নিয়ে আসে নিকটে। সাফওয়ান গাড়ি থেকে নেমে বাইরে দেখল এই বাসার বিশ্বস্ত দারোয়ান জলিল চাচা ঘুমিয়ে আছে। সে তাকে ডেকে তুলতেই চাবি দিয়ে দিল, কারণ সাফওয়ান আসবে জানা ছিল তার। বড়বাবু আগেই ফোন করে বলেছিল। সাফওয়ান গাড়ি বাংলোর ভেতরে পার্কিং করে সিরাতকে ডাকলো। সিরাত ক্লান্ত দেহ নিয়ে একটুও নড়াচড়া করলো না। সাফওয়ান জোরে জোরে 2 বার ডেকেও যখন কোনো রেসপন্স পেল না, ওষ্ঠ বাঁকিয়ে হেসে ঝট করেই কোলে তুলে নিল। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠতে তাকালো সিরাতের ঘুমন্ত মায়াবী মুখের দিকে। মনে সেই বহু বছর আগের মতোই দোলা দিল। আত্মা ঠান্ডা হলো। মনে হলো এই মানুষটা শুধু তার। মায়া মায়া মুখের অধিকারী সিরাত শুধু সাফওয়ানের। আজ এবং এই মুহূর্ত থেকে। মাঝ সময় ওই প্রমুখ কাটা হয়ে এসেছিল, এবার পথ পরিষ্কার। দুজনার এক হওয়ার সময়। তবে যদিও আবার মধ্যে আসে, এবার বসে থাকবে না, লড়াই করবে। কিন্তু মনে তো হয় না প্রমুখ সিরাতের জন্য সময় নষ্ট করবে। তৎক্ষণাৎ সাফওয়ানের দুরু দুরু বুক জানান দিল, এই মেয়ে সাধারণ মেয়ে নয়, প্রমুখের বউ সিরাত। মুহূর্তে অস্থির হয়ে উঠল সে। দারোয়ান আগে একটা কক্ষ গুছিয়ে পরিষ্কার করে রেখেছিল। সাফওয়ান বেডে শুইয়ে দিল আলগোছে। তবে সে এক কিঞ্চিত পরিমাণও সিরাতের মুখের কাছ থেকে সরল না। সাফওয়ানের উত্তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের মুখে। সাফওয়ান হাত বাড়িয়ে ওর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। নরম গালে স্লাইড করতে করতে হঠাৎই নজর গেল সিরাতের নরম গলায়। ওই যে প্রমুখ বলেছিল গলার কালচে দাগটা তার উন্মাদ হয়ে আদর করার ফল। সে রাগে দাঁতে দাঁত চাপে। ওড়না দুপাশে সকালে পড়েছিল সিরাত, কিন্তু আকস্মিক ঘটনায় ওড়না পড়ে আছে গাড়িতেই। নিজের জীবনই বাঁচানো গেল না, সেখানে ওড়না কিসের কি? তখনই সাফওয়ানের বিশুদ্ধ নজর ফর্সা গলা থেকে একটু নিচের দিকে গেল। তৎক্ষণাৎ সারা অঙ্গ কেঁপে ওঠে। মুহূর্তেই চোখ দুটি বুজে নিজেকে ধাতস্থ করে ফের তাকায় সিরাতের মুখের দিকে। উঠে দাঁড়িয়ে বাম হাত কোমরে, ওর ডান হাতের তর্জনী আঙ্গুল কপালে চেপে রেখে বিড়বিড় করলো, আর মাত্র কয়েক ঘন্টা, তারপর সব তোর। ওর মনও জয় করবি, দেহের মাঝে সুখও খুঁজে পাবি। সিরাত সম্পূর্ণভাবে আজ তোর। একবার বিয়ে হয়ে গেলেই তাকে স্পর্শ করতে 2 বারও ভাবতে হবে না। দরকার পড়লে জোর করে আজ রাতে বাসর হবে। ইটস মাই চ্যালেঞ্জ। মিস্টার প্রমুখ, বুকের পাটা থাকলে আমার কাছ থেকে নিয়ে দেখো। তৎক্ষণাৎ সিরাতের দিকে তাকিয়ে মুচকি হেসে হাঁটু গেড়ে বসলো। সিরাতের ডান হাতে ওর বাম হাত গুজে গাঢ় চুম্বন করে নরম স্বরে বলল, তুমি কেন বুঝলে না আমি তোমায় ভালোবাসি? এই পৃথিবীর সবাই বুঝলেও শুধু তুমি ছাড়া। তুমি দেখে নিও, প্রমুখ ফিরেও তাকাবে না। তোমাকে খোঁজা তো দূর, তার কাছে মেয়েরা খেলনার পুতুল। ইচ্ছে মতো নাচায়, তেমন তোমার কথাও ভুলে যাবে। হয়তো কয়েকদিন কষ্ট হবে তোমার, তারপর আমার আদরে সারাক্ষণ সাফওয়ান নাম গাইবে। একদিন তুমি নিজেই বলবে আজকের জন্য তুমি আমার কাছে ঋণী। সাফওয়ান আর দেরি করলো না। সিরাতকে রেখে পাশের সোফায় ঘুমিয়ে গেল। সারা রাস্তা একটানা বসে থেকে রাতেও ঘুম আসলেও এক বিন্দু ঘুমাতে পারেনি। সেই জন্যে কাপড় চেঞ্জ না করে এলোমেলো হয়ে কোনো রকমে শুয়ে পড়ে। স্যার সকাল হয়ে আসলো, ঘুমাবেন না? কবির অসহায় কণ্ঠে বলল। প্রমুখ কপাল চেপে ধরে সিটে হেলান দিয়ে শুয়ে আছে। তার চোখ দুটি রাগের কারণে লাল হয়ে আছে। সে কবিরের কথায় কোনো জবাব না দিয়ে একবার বাইরের দিকে তাকালো। ভোর হয়েছে একটু আগে, সম্ভবত সকাল 7টা বাজবে এখন। কাল থেকে চিন্তায় এক বিন্দুও ঘুম আসেনি চোখে।
মনে সংশয় আর ভয়। সিরাত ঠিক আছে তো? কোথায় সে? সারা রাত পুরো মাওনাও খুঁজে পাওয়া গেল না। ঠিক তখন থেকে আনাচান মনে বড্ড অস্থিরতা অনুভব করছে প্রমুখ। কেন এমন লাগছে? মেয়েটাকে তো সে ভালোবাসে না, বরং জোর করে বিয়ে করেছিল। সিরাত যখন কোনো কিছুতে না করতো সেই কাজই প্রমুখ ইচ্ছে করে করত। রুমে সিগারেট খাওয়া নিয়েও কম কথা শোনায়নি সিরাত। প্রতিবারই আরও রাগিয়ে দেওয়ার জন্য প্রমুখ সিরাতের মুখের কাছে ধোঁয়া উড়িয়ে শব্দ করে হাসত। কেমন চোখ লাল করে তাকিয়ে থাকতো, আর চোখের পাতায় সব ভেসে আসছে। হাসলে মনে হতো প্রজাপতি উঠছে। কি সুন্দর গোলগাল মুখ, তাকালে রেগে থাকা যায় না। তার চোখ রাঙানি, চিল্লিয়ে কথা বলা, লজ্জা লজ্জা মুখ, সব সে অনুভব করছে। উফ, এই মেয়ে আগে কাছ থেকে জ্বালাতো, এখন দূরে থেকেও জ্বালাচ্ছে। এক রাতে প্রমুখ চৌধুরীকে পাগল বানিয়ে ছাড়লো, কিন্তু সে কেন এসব ভাবছে? তবে কি মায়ায় পড়ে গেছে? প্রমুখ তখনই শাসিয়ে নেয় নিজেকে। না, মায়া জন্মানো যাবে না। তবে মেয়েটা কি অবস্থায় আছে এখন? সাফওয়ান উল্টোপাল্টা কিছু করেনি তো? মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, কোথায় তুমি সিরাত? পাচ্ছি না কেন? কবির সারা রাত তার সাথে গাড়িতে ছিল। সারাক্ষণ ড্রাইভিং করে কোমর ব্যথা হয়ে গেছে। সে কাচুমাচু করে বলল, সারা রাত জেগেছেন? আমরা তো চেষ্টা করছি স্যার। দেশের যে প্রান্তেই থাকুক ভাবিকে পাওয়া যাবে। সব জায়গায় আপনার লোক ছড়িয়ে পড়ছে। প্রমুখ বড় করে নিঃশ্বাস ফেলে বলল, কবির, আজ প্রথমবারের মতো আমার কেমন জানি অস্থির লাগছে। মনে হচ্ছে শ্বাস প্রশ্বাস না নিতে পেরে রোগীরা যেমন ইনহেলারের মতো মরার দশায় চলে যায়, ঠিক তেমন হয়েছে আমার অবস্থা। এরকম করুণ দশা মেনে নিতে পারছে না কোনোভাবেই। মনে হচ্ছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর ইনহেলারের জন্য আমার সিরাতকে প্রয়োজন। নিজেকে ভালো রাখার জন্য হলেও তাকে বড্ড প্রয়োজন। তাকে পেলে আমি সুস্থ হয়ে যাবো রে। কবির মনে মনে অনেক কষ্ট পেল। সাফওয়ানকে গালি দিল শখানেক। সিরাতের জন্য প্রমুখ এমন অবস্থা আর দেখতে পারছে না সে। কাল থেকেই লোকটা এমন উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে। কেউ ফোন করলেই বলছে, সিরাতকে আমার চাই, কালকের মধ্যেই। যত টাকা লাগে আমি দিব, তবু ওর খোঁজ আমার লাগবে। আবার কখনো কবিরকে অসহায় কণ্ঠে বারবার বলছে, সিরাতকে আর কখনো আমার কাছে আসবে না। না, তাকে ফিরতেই হবে, না হলে মেরে ফেলবো। আমাকে ফেলে তুমি পালিয়ে দিতে পারো না সিরাত। কবির চুপ করে শুনেছে। কখনো এই মানুষটাকে ভেঙে পড়তে দেখেনি। আর বাচ্চামো, সে তো কশ্চিন কালেও নয়। আজ পদে পদে সে অবাক হচ্ছে প্রমুখের আচরণে। প্রমুখকে বুঝিয়ে বাইরে রেস্টুরেন্টে খাওয়ার জন্য নিয়ে গেল। প্রমুখ থুতনিতে হাত ভাঁজ করে টেবিলে ভর রেখে থম মেরে বসে আছে। কবির প্লেট বাড়িয়ে বলল, পেটে খিদে থাকলে মাথাও কাজ করা অফ করে দেয়। আপনি প্লিজ খেয়ে নিন, তারপর আমরা অন্য জেলায় ঢুকবো, অন্য প্ল্যান করব। সিরাত ঠিক আছে তো? ওর কি একটু আমার কথা মনে পড়ছে না? নাকি প্রাক্তন প্রেমিককে পেয়ে আমায় ভুলে গেছে? মুহূর্তে রাগ তরতর করে বেড়ে গেল। সামনে টেবিলে সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুষি মেরে হুঙ্কার ছেড়ে বলল, না সিরাত, তুমি এমন নও। আমাকে এত সহজে বলতে পারো না। আমার দেওয়া কঠিন শাস্তি ভোগ করার জন্য হলেও তোমায় ফিরতে হবে সিরাত। কবি দ্রুত উঠে প্রমুখকে আগলে ধরে বলল, অবশ্যই। প্লিজ সিন ক্রিয়েট করবেন না। এখানে অনেক মানুষ, শান্ত হয়ে বসুন, মাথা ঠান্ডা করুন। প্রমুখ বড় বড় শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করে বলল, আমার কিচ্ছু ভালো লাগছে না কবি, তুই খা। আমার যেতে হবে সিরাতকে খুঁজতে। এভাবে চুপ করে কাপুরুষের মতো বসে থাকতে পারি না। আমার বউকে অন্য কেউ চিনিয়ে নেবে, আর আমি এখানে বসে বসে ভাত গিলবো। সিরাত আমায় ক্ষমা করবে, আঙুল তুলবে। আপনি একটা কাপুরুষ। তৎক্ষণাৎ কবিরকে ঠেলে নিজেকে ছাড়িয়ে হনহন করে বেরিয়ে গেল। কবির হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। কি হলো এটা? স্যার কি শোকের কারণে পাগল হয়ে গেল? আহারে, পুরো বউ পাগল হয়ে গেছে। সে দ্রুত বিল মিটিয়ে স্যার স্যার বলে দৌড়ে গাড়িতে উঠে। প্রমুখ একের পর একজনকে কল করে বলল, কোনো খবর পেয়েছিস? সবার হোয়াটসঅ্যাপে সিরাতের পিক পাঠিয়ে দিয়েছি। না স্যার, ঢাকার ভেতরে আমরা সকালে এসেছি। এত বড় শহরে কোথায় পাবো তাকে? 2-3 দিন সময় তো লাগবেই। স্টুপিড কোথায় পাবি মানে? আর 2-3 দিন মানে কি? এতদিন আমি কিছু শুনতে চাই না। ইঁদুরের গর্ত লুকিয়ে রাখলে তোদের কালকের মধ্যে পারতে হবে, না হলে আমি সবাইকে মেরে ফেলবো। সিরাতের কিছু হলে একটাও বাঁচবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি স্যার। কোনো ইনফরমেশন, লোকেশন অথবা গাড়ির নাম্বারও তো জানা না। প্রমুখ রেগে ফোন ছুঁড়ে মারল গাড়ির ভেতর। কবির ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে। এমন ভয়ঙ্কর রূপ সবসময় দেখা যায় না। হঠাৎ করে যখন বড় কিছু ঘটে ঠিক তখনই দেখা যায়। আজ নিজের প্রিয় অর্ধাঙ্গিনীকে না পাওয়ার কষ্টে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছে। কি করবে মস্তিষ্ক চিন্তা করে অফ করে দিয়েছে, তাই সে এমন আচরণ করছে নিজের অজান্তে। কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। প্রমুখ হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করল, মায়া বাড়িয়ে সবাই কেন পালায়? ছোটবেলায় মা বাবা, এখন তুমি হারিয়ে গেলে। সিরাত, কেন সবাই আমাকে কষ্ট দেয়? সবাই বুঝি প্ল্যান করে এসব করে? আর কত শক্ত পাথর হবো বলো? রোদের তীব্র ঝাঁজ সিরাতের সারা মুখে ছড়িয়ে পড়ছে। সে সমস্ত দেহের ব্যথায় মুখটা কুঁচকে নিল। কাল জোর জবস্তি করায় সাফওয়ানের টানাটানিতে ব্যথা পেয়েছে দেহখানা।
চোখ খিচে হাতে ভর করে বসলো বিছানায়। পিটপিট করে তাকাতে কপাল কুঁচকে গেল ভীষণ। এটা কোন জায়গায় এনেছে সাফওয়ান? কখনো তো দেখেনি। মুহূর্তে চারিপাশে ভালো করে লক্ষ্য করতে চোখে অশ্রু টলটল করলো। হাঁটু মুড়িয়ে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। রুমের জানালা বন্ধ থাকলেও সূর্যের তীর্যক রশ্মি চোখে মুখে পড়ল সিরাতের। কিছুক্ষণ কেঁদে সে একাই চুপ হয়ে গেল। কান্না করেই বা কী হবে? কে বাঁচাবে তাকে? প্রমুখী আদৌ তার কথা ভাবছে নাকি মাথার উপর থেকে বোঝা নেমে গেছে বলে খুশি হয়েছে? তৎক্ষণাৎ সিরাত ডুকরে কেঁদে উঠে বলল, আপনি আসছেন না কেন? তবে কেন জোর করে বিয়ে করলেন? আমার নামের পাশে বিবাহিত নামক দেয়াল জুড়ে দিলেন। তাহলে কেন আমাকে ফিরিয়ে নিতে আসছেন না? ওই খারাপ লোকটার থেকে নিয়ে যাচ্ছেন না? ভীষণ কষ্ট হচ্ছে আমার। সিরাত ঠোঁট কামড়ে কান্না নিবারণ করলো। ঠিক তখনই সাফওয়ান হাসি মুখে রুমে প্রবেশ করলো হাতে খাবারের প্লেট নিয়ে। সিরাত উঠে পড়ায় ঠোঁট কামড়ে হাসলো। এগিয়ে গিয়ে টেবিলে প্লেট রাখে। সিরাতের পাশে বসে গলা খাকারি দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসো, কাল থেকে কিছু খাওনি। সিরাত কোনো উত্তর দিল না। সাফওয়ান ফের বলল, উঠছো না কেন? কি বললাম শুনোনি? সিরাত মুহূর্তে রাগান্বিত সুরে চিৎকার করে ওঠে, না, শুনিনি। এই তো লক্ষ্মী মেয়ে, যাও এখন খেয়ে একটু তরতাজা খাও। আজ দিন পেরিয়ে গেলেই আমাদের বিয়ে, তারপর। এটুকু বলেই সাফওয়ান থামলো। ওষ্ঠ প্রসারিত করে হেসে সিরাতের খুব কাছে গিয়ে ফিসফিস করে বলল, তারপর বাসর রাত। আজ রাতেই সব অতীত তুমি ভুলে যাবে। আদরের সময় শুধু আমাকে অনুভব করবে জান। তাই এখন খেয়ে নাও, দেখো দুর্বল থাকলে সামলাতে পারবে। দেখা গেল চূড়ান্ত মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেললে। তাছাড়া এমন শুকিয়ে যাওয়া মুখ একদম পছন্দ নয় আমার। আগের মতো তরতাজা সিরাত চাই। সাফওয়ানের মুখ থেকে বেরিয়ে আসা প্রতিটা কথায় সিরাতের গা কাটা দিয়ে উঠল। একটা মানুষ এতটা জঘন্য ভাষাও ব্যবহার করতে পারে? তৎক্ষণাৎ চোখ বন্ধ করে দুহাতে কান চেপে ধরে চিল্লিয়ে বলল, আর একটাও বাজে কথা নয়। নির্লজ্জ ছেলে, তুমি তো ভালো হতে দিচ্ছ না, কি করব বলো? চলে যান আমার সামনে থেকে। সাফওয়ান উঠে প্লেট এনে ভাত মাখালো। সিরাতের মুখের সামনে ধরে নরম স্বরে বলল, হা করো, খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। ফ্রেশ যখন হবে না পণ করেছো, তবে এভাবেই খাও, তারপর না হয় আমার আদর খাবে। সিরাত রাগে সামনে তাকালো। দাঁতে দাঁত শক্ত করে হাত উঠিয়ে জোরে প্লেট ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। তার এখন সারা দেহ দাউ দাউ করে জ্বলছে। কই প্রমুখ তো তার সাথে কখনো এত লেম ভাষা ব্যবহার করেনি। তবে সাফওয়ান কিভাবে পারছে এসব বলতে? লাজ লজ্জা সব ধুয়ে ফেলেছে। রাগে ঘন ঘন শ্বাস ফেলে চিৎকার করতে সাফওয়ান পাশের টেবিলে জোরে লাথি মারল। কাচের টি টেবিলটা নিমিষেই ভেঙে গেল। সিরাত স্তব্ধ, থম হয়ে চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। সাফওয়ান রাগে গজগজ করতে করতে ফ্লোর থেকে এক টুকরো কাচ চট করে হাতে নেয়। তৎক্ষণাৎ বিছানায় বসা সিরাতের সম্মুখে এসে খপ করে বাম হাতে সিরাতের দুই হাত মুঠোয় নিয়ে ডান হাতে কাচের টুকরোটা ওর গলা বরাবর ধরে হিস হিসিয়ে বলল, ভালো কথা কান যায় না? কতবার বললাম খেয়ে নিতে, কথা শুনলি না? তুই কল্পনাও করতে পারবি না আমি কি কি করতে পারি। রাগে মাথায় রক্ত উঠলে খুনও করে ফেলি। শুধু ভাগ্য ভালো তুই আমার ভালোবাসার মানুষ, এজন্য তো সব পাগলামি চোখ বুঝে মেনে নিচ্ছি। নয়তো শেয়ানাগিরি এক টানেই বন্ধ করে দিতাম। চুপচাপ খাবেই নাকি গলায় বসিয়ে দিব? সিরাত ভয়ে গুটিয়ে গেল। থরথর করে কেঁপে উঠল সারা শরীর। সাফওয়ান বেশ জোরেই গলায় কাচের টুকরা চেপে ধরে আছে। সিরাতের চোখ থেকে পানি পড়ছে অনবরত। নাক টেনে টেনে ভাবছে আর কত মুখোশধারী লোক দেখবে সে। ক্ষণিক পরে সাফওয়ান ছেড়ে দিল সিরাতকে। হাতের কাজ এক ঝটকায় দূরে ফেলে দিয়ে সিরাতের বাহু ঝাঁকিয়ে বলল, বরং না খেয়েই মরে যা। আজ সারাদিন তুই এই রুমেই বন্দি থাকবি, দেখি কত না খেয়ে থাকতে পারিস। চিল্লিয়ে গলা ভেঙে গেলেও কেউ তোকে ভাত দিবে না। প্রস্তুত হ বিয়ের জন্য, বাই। হন হন করে বেরিয়ে যাওয়ার সময় সামনের গ্লাসটাও দূরে ছুঁড়ে মারল। অতঃপর সাফওয়ান বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে কোথায় যেন চলে যায়। দারোয়ানকে কঠোর গলায় বলল একটা কাক পক্ষী আসলেও ভেতরে যেতে না দিতে। এদিকে সিরাত দৌড়ে দরজায় অনবরত ধাক্কা মেরে জোরে জোরে বলল, দরজা খুলে দিন প্লিজ। এমন করছেন কেন? আমাকে আটকে রাখলে কি লাভ? ছেড়ে দিন, আপনার দুটো পায়ে পড়ি। হঠাৎ করে মাথার উপরের মস্ত বড় আকাশের মন খারাপ। একটানা মুষলধারে বৃষ্টি পড়ছে। বিকেলের গোধূলি আলো অদৃশ্য হয়ে প্রকৃতি এখন হয়েছে কুটকুটে কালো। বাইরে তাকালে মনে হচ্ছে রাত নেমেছে অনেক আগে। প্রমুখ রেস্টুরেন্টের ভেতরে থাই গ্লাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুহাত ভাঁজ করে থুতনি ঠেকিয়ে কি যেন ভাবছে। সে এখানে এসেছে কিছুক্ষণ আগে। আজ হুট করে মনে হচ্ছে বৃষ্টি যেমন মধুর ঠিক তেমনই কিছু কিছু সময় মন খারাপের কারণ। আজ বড্ড অস্থিরতায় বুকে। সেই অস্থিরতার কারণ বুঝি শুধুই সিরাত। প্রমুখ হাসলো মনে মনে। কখনো বৃষ্টির পানি তার সহ্য হয় না। জীবনে কখনো ভিজেছে কিনা তাও মনে নেই। তার ভাবনার মাঝে ম্যানেজার কম্পিউটার প্রমুখের সামনে দিয়ে বলল, কালকের সমস্ত ঘটনা এখানে আছে,
ফুটেজ চেক করে ছেলেটির কর্মকাণ্ড দেখুন। প্রমুখ চেতনায় ফিরে কম্পিউটারে জুম করে দেখতে লাগলো। প্রতিটা ঘটনা দেখার সাথে সাথে তার চোয়াল শক্ত হয়ে যায়, কেননা একটা সুস্থ মানুষ অকারণে এভাবে আঘাত করতে পারে না। ছেলেটা কি মানসিক ভারসাম্য হারিয়েছে? সিরাতের চুলের মুঠি ধরে টেনে নেওয়া দেখে দাঁতে দাঁত শক্ত করলো। গাড়িতে বসানোর পর যখন স্টার্ট দিল, তৎক্ষণাৎ আরেকটা জুম করে গাড়ির নাম্বার দেখলো। পকেট থেকে ফোন বের করে ঝটপট ছবি তুলে নিল। এরপর ম্যানেজারকে বলল, থ্যাংক ইউ, কোনো প্রয়োজনে আবার দেখা হবে। যাওয়ার আগে সামান্য টাকা দিতে চাইলে ম্যানেজার সম্পূর্ণ নাকচ করলো। মৃদু হেসে বলল, আমি কল্পনাও করিনি আপনার ভিভিকে তুলে নিয়ে গেছে। সে যাই হোক, দোয়া করি তাকে খুব শীঘ্রই সুস্থভাবে ফিরিয়ে আনো। প্রমুখ মাথা ঝাঁকিয়ে দৌড়ে উঠল গাড়িতে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, একটু মাথায় পানি পড়লেই ঠান্ডা জ্বর লেগে যাবে। এই মুহূর্তে কোনোভাবে বিছানায় পড়া যাবে না। কবির ড্রাইভ করছে। একটু আগেই হঠাৎ প্রমুখ বলল রেস্টুরেন্টে আসছে। মানুষটা তখন থেকে কেমন শান্ত হয়ে গেল, প্রয়োজন ছাড়া কথা বলছে না। তবে কি তাণ্ডব লীলার পূর্ব মুহূর্তে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, সেও তেমন স্থির হয়ে গেছে? কবির উস্কো খুস্কো করে বলল, এখন কোথায় যাবেন? প্রমুখ হোয়াটসঅ্যাপে সবাইকে ছবি পাঠিয়ে দিল। আহাদ রিপ্লাই দেয়, থ্যাংক ইউ স্যার, এবার দ্রুত সন্ধান পাবো, আশা রাখছি। কবির আবারও জিজ্ঞাসা করলো প্রমুখকে। হুঁশ ফিরে প্রমুখের সামনে তাকিয়ে উত্তর দেয়, হসপিটালে। জি, কোথায়? কাল যে মেয়ে তোকে সব ঘটনা বললো, ওর কাছে চুপচাপ এখন হসপিটালে যা। শুনলাম ছেলেটার অবস্থা শোচনীয়। কবির বুঝতে পারলো তাদের দেখতে হসপিটালে যাবে। সে কথা না বাড়িয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়। আবরানের কেবিনে সায়রা মলিন মুখে বসে আছে। একটু আগে তার মামাকে কল করেছিল সিরাতের কোনো খবর পাওয়া গেছে কিনা, কিন্তু যখন শুনলো পাওয়া যায়নি, হতাশ হয়ে আবরানের হাত ধরে বসে আছে। জয়কে ছেড়ে দেওয়া হয়েছে আজ সকালে। তার মাথায় ব্যান্ডেজ। উটকো ঝামেলায় বেচারা ব্যথা পেল। রোজিসহ তাদের বাসায় পাঠিয়ে দেয় সায়রা। আবরানের মা আর বড় বোন সায়রার সাথে আছে। প্রমুখ ঠিক তখনই কেবিনে ঢুকে নরম কণ্ঠে বলল, এখন কি অবস্থা? চিকিৎসা কি ঠিকঠাক চলছে? সায়রা পেছনে ঘুরে প্রমুখের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। কিঞ্চিত সময় চুপ থেকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।